এই লোকগুলির কি করা উচিত সেটা আপনারই বলেন। এ তো গণধোলাই দেওয়া উচিত। আসলে আমাদের প্রধানমন্ত্রীর চোখে পানি কেন? ভয়েস অফ আমেরিকার এই নিউজ দেখেছেন তো? এটা আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা তো আগুন জ্বালায় দিয়েছে সারা দুনিয়ায়। এই নিউজ প্রমাণ করে মাত্র 1 মাসের মধ্যে এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়িছে। এটার গুরুত্ব হলো অপরিসীম। বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অধিকারের কথা, তার চাইপা ধরা কণ্ঠস্বরের কথা ভারতীয় পণ্য বয়কটের মধ্যে দিয়ে জানান দিতেছে। একজন প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় থেকে বলেন মজুদদারদেরকে গণধোলাই দেওয়া উচিত, তার মানে কি আইন, আদালত, পুলিশ কোনো কিছু কাজ করছে না। দ্রব্যমূল্য নিয়ে একটি পাল্টাপাল্টি রাজনীতি শুরু হয়েছে। দুজন মন্ত্রী এ নিয়ে কথা বলেছেন এবং এর দায় বিএনপির উপরেই চাপানোর চেষ্টা করেছেন বা কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। সেটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, আবার অনেকেই শোনেননি। মূলত সেই বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীরা সবাই মুখ খুলতেছে। মূলত প্রিয় দর্শক শ্রোতা, দ্রব্যমূল্যের সিন্ডিকেটের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বলেছে, যারা দ্রব্যমূল্যের সিন্ডিকেট করে তাদেরকে গণধোলাই দেওয়া উচিত। এখন বিএনপিরা দাবি করছে, তাহলে কি পুলিশ, র্যাব বা প্রশাসনিকভাবে তারা ব্যর্থ হয়েছে? এখন ব্যর্থ হয়ে কি সরকার এই কথা বলতেছে? প্রিয় দর্শক, এরকম একটা মন্তব্য করেছে বিএনপির একজন নেতাকর্মী জোনায়েদ সাকি, এবং কি বিষয়টি নিয়ে আরও মুখ খুলেছে মোস্তফা ফিরোজ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে পানি কেন এমন কথা বলেছেন বোরহান মাহমুদ। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই কথাটি বলেছেন সেটিও আপনাদের সাথে শেয়ার করব। সর্বশেষ পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও শেয়ার করব, সেটি হলো ভারতের পণ্য বয়কটের যে আন্দোলন চালিয়ে যাচ্ছে একদল, সেটা আপনারা সকলে জানেন। তার ভিতরে পিনাকি ভট্টাচার্য একজন। তো যাই হোক, মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এক এক করে 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং তাদের কথাগুলো শুনবেন। তো চলুন সর্বপ্রথম আমরা পিনাকি ভট্টাচার্যর ভিডিওটি দেখে আসি এবং তার কথাগুলো শুনে আসি। ভয়েস অফ আমেরিকার এই নিউজ দেখেছেন তো? এটা আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা তো আগুন জ্বালায় দিয়েছে সারা দুনিয়ায়। এই নিউজ প্রমাণ করে মাত্র 1 মাসের মধ্যে এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়িছে। এটার গুরুত্ব হলো অপরিসীম। বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অধিকারের কথা, তার চাইপা ধরা কণ্ঠস্বরের কথা ভারতীয় পণ্য বয়কটের মধ্যে দিয়ে জানান দিতেছে। এটি তারা একটা গুরুত্বপূর্ণ কথা কইছে, যে তারা ঢাকার চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে কথা কইছে। তো তারা কইছে যে ঢাকার চট্টগ্রামের ব্যবসায়ীরা যে এটা এফএমসিজি মানে ভারতীয় সাবান, শ্যাম্পু, নারকেল তেল, কসমেটিক্স এগুলার বিক্রির ধস নামিছে সবাজ বাঘের বাচ্চা। এটা আবার ইন্ডিয়ান ব্যবসায়ীদের সাক্ষাৎকার নিছে। তারা কইছে না, কিছু হয় নাই, এটা কয় ডিনায়াল। কি কয়? ডিনায়াল। ইন্ডিয়ার ডিনায়াল ইন্ডিয়ারে ভুগাবে। টাইটানিক ডুবেছিল না? হ্যাঁ, তো বলা হয়েছিল যে শোলা ডুবে যেতে পারে কিন্তু টাইটানিক ডুববে না। তাই করেছিল কি, একটা জাহাজের যাত্রী অনুসারে যতগুলো লাইফ বোট রাখা লাগে সেটা রাখে নাই। ওভার কনফিডেন্স। তো ওরা এখন ওভার কনফিডেন্সে ভুগিচ্ছে। ইন্ডিয়া কনফিডেন্স হান্দাই দিছে, একটা বরফখণ্ড ইনকাই হবে ইন্ডিয়ার। আজকাল আলাপের শুরু, ইন্ডিয়া কেমনি আমাদের আন্দোলন ডিল করিচ্ছে এটা নিয়ে। আসেন শুরু করি আলাপ। হাঙ্গারি ইন্ডিয়া আউট আন্দোলনে বাধা দেওয়ার জন্য সবাই জোট বাঁধিছে। বাকশালী জোট বাঁধিছে, ইন্ডিয়া জোট বাঁধিছে, হাসিনার লেসপেন্সাররা আর মোদির লেসপেন্সাররা জোট বাঁধিছে। আর এই কাজ করার লাইগা তারা নানা রকমের কৌশল চাতুরি সাহায্য নিচ্ছে। তো আমি এটা কই 5D, 5টা ডি, ABCD ডি, 5টা মূল বিষয়। 1 নম্বর হইতেছে ডিনাল, যেটার কথা আগে কইছিলাম, যার মানে হইলো অস্বীকার করা। মানে আন্দোলনের কারণে কিছুই হচ্ছে না, যে ব্যথা লাগিচ্ছে সেটা স্বীকার করবি না, স্বীকার যাবি না। এর মাধ্যমে আন্দোলনে থাকা লোকদের এটা বুঝাতে চাই, তোমরা আন্দোলন করিও না, দেখিচ্ছ না হাঙ্গারে ভিজিট কিছু হচ্ছে না। ছোটবেলা মেয়েরা হুতাই দিলেও দেখবেন উঠা গায়ে দুলে টুলে যাইরা কইতো লাগে নাই উনকে আর কি, বুঝছাও? তো এদিকে তলে তলে যে ফাটিচ্ছে এটা গেলে স্বীকার করবি না। তাই এগেরে এই ভুয়া বয়ান কাজে নেওয়া যাবি না। 2 নম্বর হচ্ছে ডিফেম করা, মানে অপবাদ দেওয়া। দেখেন এই আন্দোলনকে কেন্দ্র করিয়া হাসিনা আর মোদির কিছু লেসপেন্সার এই বয়ান দেওয়ার চেষ্টা করে যাচ্ছে যে আন্দোলন 2 দেশের সম্পর্ক খারাপ করিচ্ছে। এই আন্দোলন এক ধরনের কূটনৈতিক শত্রুতা। ইন্ডিয়ার প্রিন্ট দেখেন, আমার ছবিটা নিউজ করেছে, ভালোই ছবি দিচ্ছে এটা। এটা আবার এই যে জাউরা আছে না, এটা দেখেন সিল দিয়ে দেন, এটা এডিটর সাহেব সিল দিয়ে দেন জাউরা ওর রেফারেন্স লেয়ার লিখেছে, বুঝছেন তো? ওরা আবার ক্যাঙ্কা জাউরা। ওই প্রিন্ট সালাউদ্দিন শোয়েব চৌধুরীর একটা ভালো ছবি দিও। এই যে দেখো, এটা কলে 2012 সালের ছবি, হাসিনার ক্ষমতা থাকার সময় ছবি। ওই জেল কাটেছিল কেন? এডিটর সাহেব আরেকটা ছবি দেন, আরেকটা অ্যাঙ্গেল থেকে দেন, চশমা সারা ছবি দেন। হ্যাঁ দেখেন, দেখেছেন ওই জাউরা ছিল মেরে দেন অটাকাশ করে। আচ্ছা প্রিন্ট, তুমি যে কছো আমি বাংলাদেশের মোদি সাপোর্টার হিন্দুদেরকে গেলাই, আমি খালি মোদি সাপোর্টার হিন্দু গেলে গেলাই, আমি মোদি সাপোর্টার মুসলমান গেলে গেলাই না, কই না ক্ষুদ্রকালে মোদির আগা গাইটা যে মুসলমান করেছিল ওটা কি খুঁজে পাবা? আর বাংলাদেশের হিন্দু নাগরিক কেন মোদিক সাপোর্ট করবি? ডেঞ্জারাস কথা রে ভাই। সার্বভৌমত্বের ধারণা কি গুলা খেয়ে বসে আছো? পয়সা দেয় না তোমাকে রে? হ্যাঁ, এই সাংবাদিকতা শিখিছো, এই এডিটোরিয়াল শিখিছো? বাংলাদেশের নাগরিক কোন অর্থে মতাদর্শিকভাবে ভিন্ন দেশের রাজনৈতিক দলকে সমর্থন করতে পারে না। এইটাই তো বড় প্রমাণ যে মোদি বাংলাদেশের অভ্যন্তরে নিজের দল করতেছে বাংলাদেশের হিন্দুদের দিয়া। তো যে মোদির নেতা মানে সে কি কোন রাষ্ট্রের প্রতি অনুগত? বাংলাদেশ নাকি ভারত? বাংলাদেশ রাষ্ট্রের প্রতি অনুগত থেকে মোদিরা সাপোর্ট করা যায় কিনা? যায় না। যাই হোক, এই সমস্ত এই অপবাদ এগুলোতে কান দিয়েন না।
হাঙ্গারি নিজেদের দেশ নিজেদেরই করা লাগবে, নিজেদের দেশকে নিজেদেরই প্রোটেক্ট করা লাগবে, অন্য দেশের আধিপত্যের নিজেরই ভাঙা লাগবে। এটি দেশপ্রেম। হাঙ্গারির চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এই দেশপ্রেমে দেশ গড়ার আন্দোলন চলতে থাকবে ইনশাল্লাহ। 3 নাম্বার হইতেছে ডিসইনফর্ম করা, মানে গুজব রটানো। এটিতে সে 3টা ডি রেখে দিয়েন পাশে, আগের 2টা ডিও রেখে দিয়েন। গুজব রটানো, যেটা আসলে আওয়ামী লীগ ওরফে গুজব লীগের মূল কাজ। আওয়ামী লীগ ইন্ডিয়া যৌথভাবে এই ইন্ডিয়া আন্দোলনের নিয়ে নানা ধরনের গুজব ছড়াবে, আন্দোলন ব্যাহত করতে। তাই গুজব হইতে সাবধান। আওয়ামী লীগ কলে গুজবের এক্সপার্ট। মুক্তিযুদ্ধে গুজবের ভূমিকা নিয়ে কি আবেগ দেখেন লিখেছে বিডি নিউজ 24, আবেগে কাইন্দা দিতেছে। হ্যাঁ, গুজবকে গ্লোরিফাই করে এই আওয়ামী লীগ। আর পাশা যখন লাল করে দিয়ে আমরা আওয়ামী লীগের, তখন হাঙ্গারে বয়ান সামলাইতে পারে না, তখন হাঙ্গারে কয় গুজব বাজ। দেখেন কুমড়ো পটাশ কি কয়, গুজব মুক্ত করতে পারলে দেশে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির কোনো জায়গা হবে না। কুমড়ো পটাশ, তুই মুক্তিযুদ্ধের সময় গুজব ছড়াইছিলি, সেটা নিয়ে গর্ব করিস, আর হাঙ্কারের রাজনৈতিক বয়ান যখন সামলাতে পারিস না, তখন মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে যায়, তাই না? হ্যাঁ, কুমড়ো পটাশ, এত মুক্তিযুদ্ধ করিস কে? এত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধটা তো ঠিক মতো করতে পারিস না, পারলে তো তোর বৌসমিক এসব তো ফেলা ভাগে না। হ্যাঁ, বাগিছে কে? মুক্তিযুদ্ধ করতে পারিস না, তাই তো? যাই হোক, বিষয় আসি। 4 নাম্বার হইতেছে ডিফ্লেক্ট করা, মানে এই আন্দোলন থেকে হাঙ্গারের মনোযোগ পরিবর্তন করে অন্যদিকে নেওয়ার চেষ্টা করে আসে। এটা কেন করে করবি তার বিস্তারিত পরে করছি। আর 5 নাম্বার হইতেছে ডেস্ট্রয় করা বা ধ্বংস করা। সর্বোপরি তারা হাঙ্গারের আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য ধ্বংসের প্রায় তারা করবি, কিন্তু হাঙ্গারের মনোবল আর আস্থা ঠিক থাকলে কোনো কিছুতেই কিছু করবে পারবি না। যেমন এতদিন কিছুই করবে পারে নাই, খালি বাড়ি খাবি আর হাউতাস করবি, মায়ের হবি, খালি সাউন্ড হবি না। এগুলো নিয়ে আরো বিস্তারিত করছি, দাঁড়ান, তার আগে আগে সব বুঝাই দিতেছি। এই হাসান মাহমুদ যখন এই যে মন্ত্রী হওয়ার পরে ইন্ডিয়াত গেছিল না, ধন্যবাদ দিবে, মন্ত্রী বানিয়েছে, ও তো ইন্ডিয়া বানাইছে। তো ও মন্ত্রী বানাবার লাগে তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল ইন্ডিয়া নিয়ে আপনার মতামত কি? তখন হাসান মাহমুদ ছিল যে আমার বাংলাদেশে কিছু ইন্ডিয়া বিরোধী মতের লোকজন ছিল, কিন্তু এখন সেটা নাই, ইন্ডিয়া বিরোধী মতবাদ নাকি মরে গেছে। দেখেন কি কয়, এই কথা কইয়া মাঠের আসল বাস্তবতার পাশ কাটা গেছে, তাই না? কিন্তু বাস্তবতা হইলো যে ইন্ডিয়া আউট আন্দোলন, ইন্ডিয়া, আওয়ামী লীগ, হাসিনা, হাসান মাহমুদ এগুলো ব্যাপাকের পুচ্ছে তলে তলে ঠিক আগুন ধরে রাখিছে, ঠিক কিনা? কারণ আমি আগেও বাইবার কইছি এই আন্দোলন এমনি যে মাইর হবে কিন্তু সাউন্ড হবে না, তাই তারা এই মাইরের সাউন্ড চাপা রাখতে এই আন্দোলন নিয়ে এরকম অস্বীকারমূলক মিছা বয়ান দাঁড়িয়েছে। আর সারা দুনিয়ার মিডিয়া কি কইতেছে? হাসান মাহমুদ যদি বুদ্ধিমান হলো নি, তাহলে কইলো নি যে এখন এটা নিয়ে মন্তব্য করার সময় আসেনি, তাই না? ঠিক না? এটা পলিটিক্যালি মোর কারেক্ট। এখন যে সাংবাদিকরা প্রশ্ন করেছিল তারাও তো দেখবি যে আল জাজিরা কি কইছে, বিবিসি কি কইছে, ভয়েস অফ আমেরিকা কি কইছে, আর নিজের দেশের মিডিয়া প্রিন্ট কেমন গুরুত্ব দিছে, তো ওর কথার কোনো ভ্যালু থাকলো তাহলে? তাছাড়া হাসান মাহমুদ আর ও কাজ কাউয়া 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 সাউন্ড দেন, হ্যাঁ জোরে আরো জোরে কান ফাটায় দেন। হ্যাঁ, কাউয়া কইছে না আল জাজিরা যে ইন্ডিয়ার কর্মসূচি নাকি বিরোধী দলের পরিকল্পনা, বিরোধী দল নাকি নির্বাচনে দুষতে আর ইন্ডিয়ারে নিজেদের জন্য দুর্ভাগ্য মনে করে বইলা এই কর্মসূচি ডাক দিছে। ও কথা এটাই কইছে যে বিরোধী দল নাকি কোনো কিছু নিজেদের বিরুদ্ধে গেলে ইন্ডিয়ারে দোষ দেয়, ট্রাম্প কার্ড, ইন্ডিয়ান ট্রাম্প কার্ড ব্যবহার করে। কাউ তো এটাও কইছে যে আন্দোলন নাকি সাধারণ মানুষের সম্পৃক্ততা নাই, না থাকলে তুই এত দল আওয়ামী লীগে তো জ্বলিস কে, তো তোর গোয়া ফাটে কে? এই সমস্ত উক্তির জন্য আল জাজিরা তোর মিথ্যাবাদী বলে খেতাব দিছে। লজ্জা থাকলে বুঝতি যে এত বড় একটা নিউজে কারণ মিথ্যাবাদী বলাটা কতটা লজ্জার, কিন্তু তোর তো লজ্জা শরমের কোনো বালাই নাই। আওয়ামী লীগের লোক বলে কথা, লজ্জা থাকলে কি আর চলে, তাই না? আরে আন্দোলনকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলে বইলা চালানোর তোর এই বয়ান না খাইছে আল জাজিরা, না খাইছে আম পাবলিক। কারণ সবাই জানে যে ইন্ডিয়া আউট আন্দোলন এটা গণমানুষের আন্দোলন, জনমানুষের আন্দোলন। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন এবং তার কথাগুলো বুঝলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। 2 নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে যেটি শেয়ার করবো সেটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ এই সিন্ডিকেটের ব্যাপারটি নিয়ে যে বক্তব্যটি দিয়েছে, যেটার কারণেই কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তো চলুন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বক্তব্যটি আগে শুনে আসি। জিনিস লুকিয়ে রেখে পচিয়ে ফেলে দেবে আর জিনিসের দাম বাড়াবে, যেটি লুকিয়ে রেখে দাম বাড়ানো, এই লোকগুলির কী করা উচিত সেটা আপনারই বলেন। এ তো গণধোলাই দেওয়া উচিত, কারণ আমরা সরকার কিছু করতে বললে যে সরকার করছে, তার থেকে পাবলিক যদি এটা প্রতিকার করে তাহলে সবথেকে ভালো কেউ কিছু বলতে পারবে না। আমদানি করা হচ্ছে বা এত পেঁয়াজ আসছে, আপনারা যখন নিউজ করেন তখন যারা লুকিয়ে রাখে তাড়াতাড়ি বের করে এবং বাজারে তার একটা প্রভাব আসছে, সেই জন্য দামগুলি সামঞ্জস্য হয়। এটা তো বাস্তবতা, এটা খুব খোলামেলা কথা আমি বলছি, এখানে আমার লুকানোর কিছু নেই। একসময় তো বাংলাদেশের মানে অভাব হলে তো শোনা যেত পেটে ভাত নাই, এখন কি সে কথাটা বলে না? কি বলে? ডিমের দাম, পেঁয়াজের দাম, মুরগির দাম, গরুর মাংসের দাম, অথবা পাঙ্গাস মাছের পেটি খেতে পারছেন, এই তো। এটা কি একটা পরিবর্তন না? 15 বছরে তো এই পরিবর্তনটা এসেছে, সেটা তো স্বীকার করবেন। 15 বছর আগে কী ছিল? ভাতের জন্য হাহাকার ছিল, একটু নুন ভাত, ভাতের ফ্যান চেত, ভিক্ষা চেত, এখন তো তা চায় না। আল্লাহর আমাদের এই যেগুলি সমস্যা, আপনি বলেন, আপনি নিজেই তো বললেন যে ডিম লুকিয়ে রেখে দাম বাড়ানো। আপনার কি এটা মনে হয় না যে যারা এই যে সরকার উৎখাতে আন্দোলন করে এখানে তাদেরও কিছু কারসাজি আছে? এর আগে ওরকম পেঁয়াজের খুব অভাব দেখা গেল, বস্তাকে বস্তা পচা পেঁয়াজ পানিতে ফেলে দিচ্ছে। এই লোকগুলির কী করা উচিত সেটা আপনারই বলেন। এ তো গণধোলাই দেওয়া উচিত, কারণ আমরা সরকার কিছু করতে বললে যে সরকার করছে, তার থেকে পাবলিক যদি এটা প্রতিকার করে তাহলে সবথেকে ভালো কেউ কিছু বলতে পারবে না। এখন জিনিস লুকিয়ে রেখে পচিয়ে ফেলে দেবে আর জিনিসের দাম বাড়াবে। হ্যাঁ, পেঁয়াজ আমাদের যথেষ্ট উৎপাদন হচ্ছে, সেটা আমরাই শুরু করেছি, পেঁয়াজের বীজ উৎপাদন আমরা শুরু করেছি, কোন কোন এলাকায় পেঁয়াজ হয় সেগুলি আমরা খুঁজে বের করে সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে আমাদের বাড়ি থেকে আনতে হবে না। তবে আমদানির কথাটা বলতে হয় এই কারণে, আমদানি করা হচ্ছে বা এত পেঁয়াজ আসছে, আপনারা যখন নিউজ করেন তখন যারা লুকিয়ে রাখে তাড়াতাড়ি বের করে,
এবং বাজারে তার একটা প্রভাব আসছে, সেই জন্য দামগুলি সামঞ্জস্য হয়। এটা তো বাস্তবতা, এটা খুব খোলামেলা কথা আমি বলছি, এখানে আমার লুকানো কিছু নেই। তো সেটাই হচ্ছে, আমি যখন মুখে বলি গণভবনে যখন আমরা উৎপাদন করি, আমি কিন্তু আমার নিজের গ্রাম থেকে পিছিয়ে নাই। আমার কোটালীপাড়া টুঙ্গিপাড়ার যত পতিত জমি রয়েছে, অনাবাদী জমি, হয়তো 30 বছর 40 বছর জমা হয়নি, সেখানে হোগলা বন, নলখাগড়া, তারপরে কী বলে কচুরি পানা দিয়ে ভরা ছিল, সেগুলো এখন আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছি। এবং এটাই ছিল সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। এখন এই বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে আলোচনা সমালোচনা হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা বলছে, তাহলে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, আনসার দিয়ে বাজার কন্ট্রোল করতে পারছে না, সিন্ডিকেট কন্ট্রোল করতে পারছে না, যার কারণে কি এরকম কথা বলছে যে তাদেরকে গণধোলাই দেওয়া দরকার, এবং কি বিএনপির উপরে দায়ভার চাপিয়ে দিচ্ছে যে বিএনপিদের কারণেই বিএনপির এই সাহায্য সহযোগিতা করছে, এরকম কথা বলেছে মন্ত্রীরা। এরকম যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি নেতাকর্মীদের মুখ থেকে শুনলেই বুঝতে পারবেন। চলুন, জোনায়েদ সাকি একজন নেতাকর্মী কি বলতেছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে উদ্দেশ্য করে, চলুন শুনে আসি। একজন প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় থেকে বলেন মজুমদারদেরকে গণধোলাই দেওয়া উচিত, তার মানে কি আইন, আদালত, পুলিশ কোনো কিছু কাজ করছে না? আসলে এইগুলো হচ্ছে ধাপ্পাবাজি। কত বড় মিথ্যা কথা হতে পারে? বিরোধী দলের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে জেলখানায় পুরে রেখে সুবিধা মতো সময়ে জামিন দিয়ে আপনি আপনার খেলা সাজাচ্ছেন, আর বিরোধী দলের নেতাদের উপরে দায় চাপাচ্ছেন তারা নাকি বাজার অস্থিতিশীল করছে। এই দেশে থাকবেন, যদি থাকেন বাঁচার মতো বাঁচবেন, যদি বাঁচতে চান তাহলে এই সরকারকে উৎখাত করা ছাড়া আপনার আমার সামনে কোন রকম পথ নেই। তারা বলছে তারা নাকি ৭৫ সালের পরে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন করেছে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে নাকি নির্বাচন। তারপরে কি বলছে, দেশে বিদেশে সবাই তাদের সাধুবাদ দিচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, দেশ নাকি উন্নতির দিকে ধাবমান। তারা দ্রব্যমূল্য বাড়াচ্ছে কিনা সেটা খুঁজে দেখতে হবে। এইবার চিন্তা করে দেখুন, দুঃস্বপ্ন না থাকলে এইরকম বক্তব্য কোন প্রধানমন্ত্রী দিতে পারে না। এর আগে তিনি বলেছিলেন মার্চ মাসে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে, দেশে নাকি দুর্ভিক্ষ লাগানোর চেষ্টা করা হবে। এদিকে ওনাদের লোকজন সব লুটপাট করে সব ফাঁকা করে দিয়েছে, ব্যাংক ফাঁকা, রিজার্ভ ফাঁকা, আমাদের দেশের এই তথাকথিত উন্নয়ন প্রকল্পে সমস্ত টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এখন ওনার ডলার নাই, আমদানি করতে পারেন না। ওনাদের যে বন্ধু রাষ্ট্ররা যাদের খালি ব্যবসা বাণিজ্য লুটের সুযোগ দিয়ে বন্ধুত্ব করতে যাচ্ছেন, সেই বন্ধু রাষ্ট্ররা কেউ ওনাকে এই বিপদের সময় কোন G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে আমদানি, সেটার সুযোগ দেয় নাই। অথবা সরকার পারে নাই, অথবা সরকার করে নাই। কারণ করে যে নাই সেটাই আমাদের বেশি সন্দেহ। সবাইকে তো লুটের ভাগ দিতে হবে, এবং এই লুটের ভাগ দিতে গিয়ে যত রকম পাইক পেয়ারা এই ক্ষমতার ছায়া তলে তৈরি হয়েছে, যত রকম আত্মীয় স্বজন ভাই বোনেরা তৈরি হয়েছে, তারা এই আপনার আমার পকেট হাতিয়ে নিতে চায়। তাদের এই হাতিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কতিপয় সিন্ডিকেট পুরো খাদ্যের আমদানি, খাদ্যের বাজার সবটা নিয়ন্ত্রণ করে, আর ওনাদের কাছে নজরানা পৌঁছে দেয়। এইটা যাতে নিশ্চিত থাকে তার জন্য তারা এমন কোন বাজার নিয়ন্ত্রণের কোন কৌশল অবলম্বন করে না। নিজেরা লুট করে মানুষের পকেট ফাটিয়ে টাকা ভরার এই ফায়দা করবেন, আর বিরোধী দলকে দায়ী করবেন তারা নাকি বাজার অস্থিতিশীল করে তুলছে। কত বড় মিথ্যা কথা হতে পারে? বিরোধী দলের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে জেলখানায় পুরে রেখে সুবিধা মতো সময়ে জামিন দিয়ে আপনি আপনার খেলা সাজাচ্ছেন, আর বিরোধী দলের নেতাদের উপরে দায় চাপাচ্ছেন তারা নাকি বাজার অস্থিতিশীল করছে। তার সরকার যে ব্যর্থ, এটা উনি নিজেই স্বীকার করে নিয়েছেন। একজন প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় থেকে বলেন মজুমদারদেরকে গণধোলাই দেওয়া উচিত, তার মানে কি আইন, আদালত, পুলিশ কোনো কিছু কাজ করছে না? আসলে এইগুলো হচ্ছে ধাপ্পাবাজি। কারণ তার সরকার, তারা এই বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। শুধু ব্যর্থ বললে ভুল হবে, তার সরকার বাজারে সিন্ডিকেট তৈরি করে মানুষের পকেট ফাটিয়ে দিয়ে হাজার হাজার কোটি টাকা তারা নিজেরা লুটে নিচ্ছে, বিদেশে পাচার করছে। এখন আপনাদের চোখে ধুলো দিতে হবে। পেটে ভাত নাই, চোখে দিবে ধুলো। চোখে ধুলো দিবে এমন ভাব যে তিনি কত আন্তরিক, মজুমদারদেরকে তিনি গণধোলাই দেওয়ার জন্য প্রস্তুত আছেন। প্রধানমন্ত্রী সরাসরি তার গুন্ডা বাহিনীকে নিজের হাতে আইন তুলে নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। এইভাবে আইন তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার অর্থ আমরা বুঝি
তার দলীয় গুন্ডা বাহিনীকে তৈরি করা হচ্ছে বিরোধী দলের উপরে হামলা করার জন্য, বিরোধী দলের উপরে ছাপিয়ে পড়ার জন্য, যে কোনো রকম গণপ্রতিরোধ তারা যাতে ঠেকিয়ে দিতে পারে। আপনারা সেটা হতে দেবেন? আজকে বাংলাদেশের দরিদ্র মানুষ, মেহনতি মানুষ, যারা রিক্সা চালায়, যারা শ্রম করে, যারা এই দেশে উৎপাদন করে, যারা এই দেশের কৃষিতে ফসল হয়, তারা শ্রম দিচ্ছে, তারা খেতে পাচ্ছে না, বাজারে গিয়ে তারা জিনিসপত্র কিনতে পারছে না, চাল ডাল তেল লবণ, আজকে সমস্ত কিছুর দাম বাড়ছে। ওনারা খালি আমদানির উপরে দায় চাপান। দেশে যে উৎপাদিত পণ্য, চাল তো বাংলাদেশেই হয়, চালের দাম কেন বাড়লো তার জবাব এই সরকার দিতে পারে না। কাজেই মানুষ আর আপনাদের এই সমস্ত ফন্দি ফিকির কোনোভাবে গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছেন, হামলা করবেন, করেন, হামলা মোকাবেলা করে আমরা আন্দোলন চালিয়ে যাব এবং সেই আন্দোলন দেশের গণঅভ্যুত্থানের সূচনা করবে। শুনলেন প্রিয় দর্শক শ্রোতা জুনায়েদ সাকির বক্তব্য। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা আরও একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি নিয়ে আরও মুখ খুলেছে মোস্তফা ফিরোজ। হ্যাঁ, তো উনি আসলে কি বোঝাইতে চাচ্ছে বা কী বলতেছে যে বিএনপির উপরে যে দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে, মন্ত্রীরা বলছে যে বিএনপিরাই সিন্ডিকেটকারীদেরকে সাহায্য সহযোগিতা করছে, তাদের সাহায্য সহযোগিতাই মজুদকারীরা কী করতেছে, সব কিছু মজুদ করে পচিয়ে ফেলে দাম বৃদ্ধি করে দিচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আসলে মোস্তফা ফিরোজ কি বলতেছে, চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দ্রব্যমূল্য নিয়ে একটি পাল্টাপাল্টি রাজনীতি শুরু হয়েছে। দুজন মন্ত্রী এ নিয়ে কথা বলেছেন এবং এর দায় বিএনপির উপরেই চাপানোর চেষ্টা করেছেন বা কথা বলেছেন। কেন এই চেষ্টা? এতদিনেও কি বিএনপিকে এই বাজার সিন্ডিকেট বা মজুদদারি তার সাথে কি মুক্ত করা যায়নি? এটা একটা প্রশ্ন। নাকি সংকটটাকে ধামাচাপা দেওয়ার জন্য বা অন্য দিকে ধাবিত করার জন্য বিএনপির নামটা আনা হচ্ছে? কারণ যে কোনো কিছুতেই যদি বিএনপির নামটা আনা হয় তাহলে সহসাই যে কোনো সংকট থেকে সরকার বলতে পারবে যে না, আমরা তো না, এটার জন্য দায়ী হচ্ছে অমুক দলের কারণে এটি হচ্ছে। তো বিষয়টা খুব সহজীকরণ বা সরলীকরণ হয়ে গেল কিনা, এবং এটা কি মানুষ বুঝবে যে বিএনপির যদি এত ক্ষমতা থাকে যে সে মজুদদারদেরকে পৃষ্ঠপোষকতা করে, সরকারকে যারা টেনে নামাতে চায় তারা বাজার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, অর্থাৎ সেই বিএনপি, তো তাহলে বিএনপির এত ক্ষমতা থাকলে বিএনপি আজকে ক্ষমতায় নেই কেন? এটা একটা প্রশ্ন। তো এই ক্ষমতাকে কি টপকানোর ক্ষমতা, বিএনপির যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে কি টপকানোর ক্ষমতা কি সরকারের নাই? সরকার কি এতই দুর্বল? তাহলে এই 3টা টার্ম তারা ক্ষমতা থেকে কি করলো? এটা একটা প্রশ্ন দর্শক। কেননা সবসময় দেখা যায় যে যদি বিদ্যুৎ সংকট হয় তখন বলা হয় যে এই বিদ্যুৎ সংকটটাকে ত্বরান্বিত করা হচ্ছে, কোথাও লাইন কেটে দিচ্ছে, অমুক করছে তমুক করছে, বিএনপি দেয়। যে কোনো সংকট হলেই তখন রাজনৈতিক দলকে খোঁজা হয়। অথচ এই সংকট সমাধানের জন্য দাবি করছে বিএনপি, বিরোধী দল দাবি করছে, এবং সেটা করাই স্বাভাবিক। বিরোধী দলের কাজই হলো যে জনজীবনে যদি কোনো সংকট তৈরি হয় তার সমাধানের জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করা। সেই কাজটি বিএনপি যে খুব জোরে মাঠে নেমেছে তাও না, বরং আমরা সিপিবি, গণতন্ত্র মঞ্চ, অন্যান্য দলকে খুব অ্যাক্টিভ দেখছি। কিন্তু এর মধ্যেই বিএনপির উপরে দোষ চাপানো শুরু হয়েছে। বিএনপি দ্রব্যমূল্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে সিন্ডিকেট ও মজুদদারদের পৃষ্ঠপোষকতা ও মদত দিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি সিন্ডিকেট লালন পালন, মজুদদারদের পৃষ্ঠপোষকতা করছে। একথা বললে কি ভুল হবে? ভুল হবে না, কারণ যারা এই কাজ করছে তারা বিএনপির পুরনো সিন্ডিকেট। সেই পুরনো সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না? আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ আয়োজিত এতে সংবাদ সম্মেলনে এই কথা বলছেন সেতুমন্ত্রী। বলেন, বিএনপি ছিল ব্যবসায়ী সরকার, তো সমস্ত ব্যবসায়ীরা বড় বড় সিন্ডিকেটের সদস্য, তারা তো এখন ক্ষমতাসীন দলের সাথে আছে এবং তাদের নামগুলো সবাই জানে কারা বড় বড় সিন্ডিকেট। এর মধ্যে কোথায় বিএনপি আসলো এটা বোধগম্য না। আওয়ামী লীগ ব্যবসা করতে আসেনি, এখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হাল ছেড়ে দিয়েছে, কথা মনে করার কোনো কারণ নেই। বিভিন্নভাবে সরকার পরিকল্পনা নিয়ে যে অশুভ চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে জনসন্তোষের কারণ সৃষ্টি করছে, তারা তাদেরকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী নিজেই জোরে সোরে এটি বলেছেন। তো ছাড় দিতে কে বলেছে? এখন গিয়ে দ্রব্যমূল্য বাড়লো, তো সরকার অ্যাকশন নিয়ে সেই দ্রব্যমূল্যটা কমাক, এখানে তো কারোর কোনো আপত্তি নেই। আবার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কি বলছেন? যারা সরকারকে টেনে নামাতে চায় বাজার সিন্ডিকেটের সঙ্গে তারাও যুক্ত। বাজার কারসাজির বিরুদ্ধে সরকার ইশতেহার অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেছেন, যারা সরকারকে টেনে নামাতে চায় বাজার সিন্ডিকেটের সঙ্গে তারাও যুক্ত। আজ শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে এলডি হল চত্বরে রাঙ্গুনিয়া সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন যে নির্বাচনী ইশতেহারে আমরা বলেছিলাম দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেটি আমাদের অগ্রাধিকার। এই সরকার যাত্রা শুরু থেকে সেই অগ্রাধিকার নিয়ে কাজ করছে এবং বাজারে অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার সব রকম ব্যবস্থা নেবে। তো ব্যবস্থা নিয়ে দাম কমান। যদি কেউ সিন্ডিকেট করে, মজুদদারি করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন চালাক, সমস্যা তো নেই। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য
থেকে সব প্রশাসন যন্ত্র তো তাদের বিরুদ্ধে। কিন্তু এই যে ঢালাওভাবে বিএনপির বিরুদ্ধে দোষ চাপানো বা তাদেরকে ইন্ডিকেট করা, অন্যদিকে যদি জিনিসপত্রের দাম বাড়ে সেই দাম বাড়ার সরকারের কোনো ব্যর্থতা না, এটা হচ্ছে বিএনপির কাজ, বিএনপির সিন্ডিকেটের কাজ। এইগুলো কি মানুষ আসলে বিশ্বাস করবে? প্রিয় দর্শক, আমরা প্রায় ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি, আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, সেটি হলো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা সর্বশেষ বোরহান মাহমুদের কথা শুনে আসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখে পানি কেন? চলুন শুনে আসি। আসলে আমাদের প্রধানমন্ত্রীর চোখে পানি কেন? আপনারা অনেকেই প্রধানমন্ত্রী বললে তাকে আপনারা রাগ করেন, যে বলেন যে কেন প্রধানমন্ত্রী বলে। দেখেন, তার প্রতি রাগ থাকতে পারে, সেটা স্বাভাবিক। বাংলাদেশে অনেক মানুষেরই আছে, তো আমি তো বাংলাদেশের একজন। তো তার জায়গাটাকে তো রেসপেক্ট করতে হবে। সে তো প্রধানমন্ত্রীর অবস্থানে আছেন, সে বৈধ হইতে আসুক আর অবৈধ হইতে আসুক। দেখেন, আমার মনে ছোটবেলার থেকে একটা জিনিস, একটা প্রশ্ন আমার নিজেকে তাড়া করে বেড়ায়। সেটা হচ্ছে, যখন ছোটবেলায় পড়তে বসতাম, জিয়াউর রহমান, তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা জিজ্ঞাসা করতাম। সময় পেলে বড় ভাইদের জিজ্ঞাসা করতাম, সময় পেলে বাবাকে জিজ্ঞাসা করতাম, ইন্ডিয়া তো ভালো ব্যক্তি ছিলেন, তাহলে এদেরকে মেরে ফেলছে কেন? এই প্রশ্নটা করতাম এবং নিজের সাথে নিজেকেও প্রশ্ন করতাম যে এরা তো অনেক ভালো ব্যক্তি ছিলেন, এদের জন্য নাকি দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান, ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের দুইজনকে কেন মেরে ফেলতে হইল? এই প্রশ্নটা না মাঝে মাঝে আমি করতাম, যাকে পাইতাম। তো আমি যখন জিজ্ঞাসা করতাম, আসলে এই উত্তরটা তারাও ভালোভাবে দিতে পারতো না। তাদের কথার মাঝে না একটা প্রতিহিংসা থেকে যেত। আবার খুব ছোটবেলায় দেখতাম, ধরেন যে ক্ষমতায় আছে যে দলটা, তার অপোজিট পার্টির কেউ কোনো প্রোগ্রাম হইলে, আমাদের স্কুলে দেখছি যখন বছর শেষে আমাদের এখানে আপনার ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো, তখন দেখতাম যে আসলে যে দল ক্ষমতায় তার অপোজিট কেউ দাওয়াত পাইতো না। আমার ইউনিয়নেই দেখা গেলো আমলিগের একজন দাওয়াত পাইছে, বিএনপির কেউ দাওয়াত পায় নাই। তো এই যে জিনিসটা ছোটবেলা থেকে দেখে দেখে আজ পর্যন্ত আসতেছি, আমি একটা প্রশ্ন আমি নিজেকে বারবার করে করি যে আসলে আমরা কি করতেছি, আমাদের লক্ষ্যটা কি? তা না হইলে স্বাধীনতা 3 বছর পরেই কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলতে হইল? এখন এসে কিছুটা বুঝি। দেখেন, স্বাধীনতার 3 বছর পরে, স্বাধীনতার পরেও বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ব্যক্তি ছিলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনেক জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তো আমি এই জিনিসটা মাঝে মাঝে চিন্তা করি যে আসলে সে স্বাধীনতার জন্য ডাক দিয়েছিলেন, এটা কি দেশের জন্য, একটা দেশের জন্য, না তার নিজের স্বার্থের জন্য? যখন যুদ্ধের কথা চিন্তা করি তখন মনে পড়ে যায় দেশের কথা। হ্যাঁ, যুদ্ধ তো করেছিল মেবি দেশের জন্যই, তখন এই কথাটা মনে পড়ে যায়। আবার যখন তার 75-এ তার মৃত্যুর ঘটনা মনে পড়ে, তখন মনে পড়ে যে আসলে তাকে মারলো কেন। আসলে দুইটা সমীকরণ মিলাইলে না, সে যে ডাক দিয়েছিলেন, এটা দেশ, একটা ভূখণ্ড ঠিকই চেয়েছিলেন, কিন্তু এই ভূখণ্ডের একা মালিক হতে চেয়েছিলেন তিনি। এখন এসে বুঝতে পারি রিয়েলি যে 1971-এর কথা চিন্তা করলে, হ্যাঁ, যুদ্ধ করেছিলাম একটা ভূখণ্ডের জন্য, একটা পতাকার জন্য, এবং যুদ্ধটা করেছিলাম একজন ব্যক্তির স্বার্থের জন্য, দল বল নির্বিশেষে সবাই। সেটা 75-এ ধ্বংস হয়ে যায়। স্বাধীনতার পরে সেটা মানুষ দেখতে শুরু করে যে আসলে এটা দেশটা তো আমরা লাল সবুজের পতাকার জন্য যুদ্ধ করি না, একজন ব্যক্তির জন্য যুদ্ধ করছি, যে ও এই ভূখণ্ডকে চায়। দেখেন, জিয়াউর রহমানকে আবার মারা হইলো কেন? তো এই জিনিসটা আবার আমাকে অন্যভাবে ভাবায়, রিয়েলি বলতেছি। যে মানুষটা মানে গণতন্ত্রের জন্য, যে বহুদলীয় গণতন্ত্রের জন্য, এই যে আজকে যে প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, তাকে ইনভাইট করে দেশে এনে বলছিল আমরা সবাই বহুদলীয় গণতন্ত্র করি, সবাই একসাথে রাজনীতি করি। ওইটাও আমাদের না দীর্ঘস্থায়ী হয় না। যে আসলে দেশটা স্বাধীন করলাম কি জন্য? আমি তো স্বাধীন না। 21শে ফেব্রুয়ারিতে চলে গেল 2 দিন আগে, আপনারা জানেন। তো আমরা বন্ধুরা মিলে না ফুল নিয়ে গিয়েছিলাম, একটা ফুলের ডালা সাজাইছিলাম, ওইটা নিয়ে আসলে এসে গিয়েছিলাম যে শহীদ মিনারে ফুল দিব। ওইখানে লিখেছিলাম ছাত্র দল। তো একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের আগে ছাত্রলীগের যারা আছে ওরা সুন্দরভাবে ফুল দিয়ে চলে গেল। হ্যাঁ, ওদেরকে নিয়ে যারা আমাদের স্কুলের শিক্ষক, আমাদের সভাপতি, ওরা খুব সুন্দরভাবে করতেছে, কিন্তু আমরা যখন ফুলটা দিতে গেলাম তখন আমাদের বাধা দেওয়া হইলো। হ্যাঁ, আমরা তো কিন্তু ছোট, স্কুলে পড়ি, বললো যে না, ফুল দেওয়া যাবে না, ছাত্রদল মুছে ফেলো। আমি বললাম ছাত্রদল মুছে ফেলতে হবে কেন? ওইখানে আবার দেখেন, আমরা তো ছোট মানুষ, আমাদের মুরব্বীরা যা শিখাবে সেটাই তো আমরা শিখবো। শহীদ মিনার আবার আমাদের সভাপতি জুতা পায়ে উঠছিলেন, উনি আবার আমাদের ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তো তখন আমি এই জিনিসটা, দেখেন, প্রতিহিংসা জিনিসটা তো আমাদের ভিতরে ছোটবেলা থেকেই দিয়ে দেওয়া হয়েছে না। আমি মাঝে মাঝে আমাকে এই জিনিসগুলো ভাবাই। এই জন্য আমি চিন্তা করি আমি যদি ভুলটা করছি না, এই ভুলটা আমার বাচ্চাদের করতে দিব না। হ্যাঁ, আমার মাঝে মাঝে মন চায় যে আমার যদি অনেক টাকা পয়সা হইতো, আমার বাচ্চাদের আমি বাংলাদেশে রাখতাম না। এই যে আপনারা বলেন না যে অনেক মানুষ কেন দেশ ছাড়তে চায়,
যুবকের স্বপ্নই থাকে দেশ ছাড়ার। কেন জানেন? কারণ এই জেনারেশন অনেক আপডেট। এই জেনারেশন এইটা থেকে বাঁচতে চায়। অ্যাটলিস্ট তাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই নোংরা রাজনীতি জড়াইতে চায় না। সত্যি আমি মাঝে মাঝে আমার ওয়াইফকে বলি যে আমার বাচ্চাদের কখনো আমার এলাকাতে আমি কখনো নিব না, আর কখনো নিলেও আমি রাজনৈতিক মঞ্চে কখনো আমার বাচ্চাদের উঠাবো না। ওদেরকে আমি দূরে রাখতে চাই এটার থেকে। এই যে দেখেন, রাজনীতি কিন্তু অনেক বড় একটা জায়গা, অনেক মহৎ একটা কাজ। এই রাজনীতির দ্বারা তো একটা দেশ পরিচালিত হয়, এই রাজনীতির দ্বারা তো একটা সমাজ পরিচালিত হয়। আবার আপনারা এই রাজনীতিকে ঘৃণা করেন। আবার একটা সমস্যা হলে একজন রাজনীতিবিদের কাছে আপনারা দৌড়াই যান, একজন নেতার কাছে দৌড়াই যান, আমার এই সমস্যা হয়েছে, থানাতে এই প্রবলেম হয়েছে। আসলে দেখেন, এই রাজনীতির সঠিক চর্চাটা আমরা করতে পারি নাই। ওই যে আমাকে ছোটবেলায় আমার মাথায় ঢোকাই দেওয়া হয়েছে যে তুমি ছাত্রদল করো, তোমাকে ফুল দিতে দেওয়া হবে না। তখন তো বুঝতে শিখেছি 16-17 মানে 15-16 বছর বয়স। তখন আমাদেরকে এটা বোঝাই দেওয়া হয়েছে যে তোমরা ছাত্রদল করলে শহীদ মিনারে ফুল দিতে পারবে না। ওই যে আমার ভিতর তখন একটা জেদ কাজ করছে যে আমার দল যখন ক্ষমতা আসবে, যে আমার বাসার পাশে স্কুল, আমি কখনো ছাত্রলীগের কাউকে ফুল দিতে দিব না। এই যে প্রতিহিংসাটা এখনো এসে তারা করে, এই প্রতিহিংসা। এই যে আমি কথা বলি, মাঝে মাঝে আমার বলে যে তোমার ভাইদের উপর হামলা করব, আমাদের বাড়িতে হামলা করবে। ভাই আমি তো স্বাধীন, আমাকে কথা বলতে দেন না। আপনারাই স্বাধীনতার কথা বলেন, বাংলাদেশে গণতন্ত্র আছে, আবার আপনারাই বলতেছেন যে কথা বললে তোমার বাড়িতে হামলা করবে, তোমার ভাইদের উপর হামলা করবে। এই যে কথাগুলো না শুনতে হয়। যাই হোক, তার মানে সবকিছু একসাথে মিলাইলে কিন্তু আমরা স্বাধীন না। জাস্ট আমাদের একটা মুক্তিযোদ্ধার চেতনা দিয়ে আমাদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও। 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই নার্সি ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।